দর্শক, সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে আমরা 60,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করেছি আপনাদের সহযোগিতায়। আপনারা যদি শেয়ার করেন বেশি বেশি, তাহলে হয়তো 1 লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পূর্ণ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তো আলোচনা যাওয়ার আগে অনুরোধ থাকবে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদেরকে এগিয়ে দিন। আফ্রিকা তো অনেক লোক এই বাটপারি বুঝে না, বাঙালি গিয়ে বাটপারি শিখেছে, পাকিস্তানের গিয়ে শিখেছে। আফ্রিকানদের বলি না আমরা বড় বড় সভ্য, আফ্রিকানরাও মারামারি করে, কিন্তু খাদ্য মজুত করে না। কিন্তু এইখানে খাদ্য মজুত করে, এই দেশে শুধু তেল না, যে কোনো সংকট তৈরি হলে এরা মজুত করবে। আরে ভাই, এটা তো সেই দেশ যেখানে লবণের দাম কত বাড়ানো হয়েছিল, মনে আছে আপনার? ইতিহাসে কি বলে, লবণ, এই দেশে লবণের দাম কত হয়ে গিয়েছিল। এই দেশে মানুষ হচ্ছে মানুষকে জিম্মি করে এরা প্রফিট করতে চায়। আমরা দেখেছি, এটা ইতিহাস সবসময় বলে, এটা বাঙালিদের চরিত্র। আর এই যে আমরা বলি 95% মুসলমানের দেশ বা দেশ, এই 95% বললামই তো যে কালকে যদি এই দেশে যদি মহামারী শুরু হয়, মানুষ মারা শুরু হয়, মরে যাওয়া শুরু হয়, কাফনের দাম বাড়াই দিবে এই দেশের মানুষ। তাই এই দেশে তেলের সংকট তো হবেই। আর বিএনপি কে গতবার সারে খেয়েছিল 95-এ, এইবার তারপর 2001-এ বিদ্যুতের খাম্বাই খেয়েছিল, এইবার তেল আর তেলে খাবে। তেল মানে যে তেল জ্বালানি, আর তেল মানে পাম্পট্টি মারা। ওই যে বলেছে তার খালেদা জিয়া হচ্ছে প্রথম মুক্তিযোদ্ধা। তারপরে আর কি বলছে কয়েকদিন আগে আরেক মন্ত্রী বল, মানে উদ্ভট কথাবার্তা তারা বলতেছে। জাইমা রহমান খেলতে গেছিল ফুটবল ইউরোপীয় ক্লাবে। মানে এই ধরনের তেল আপনি দেখতেই থাকবেন। এই তেলে আর তেলেই বিএনপি পিছলে পড়ে যাবে, ঠেঙা রাখতে পারবে না। ওই যত কিছুই করেন, একে আওয়ামী লীগ এসে ধাক্কা দিতে হবে না, আর ভারতেরও ধাক্কা দিতে হবে না, বা অন্য কোনো দেশের ধাক্কা দিয়ে। অলরেডি তো বলে ফেলেছে, বিএনপির কোন মন্ত্রী যেন বলেছেন যে বিএনপি যখনই ক্ষমতা আসে তখন নতুন নতুন বিপদ আসে। এটা বিপদ না, সাথে আপদও আছে। এখানে জামাত নামের আপদ আছে আর আন্তর্জাতিক বিপদ আছে। এই সরকার এই জন্য অস্থিতিশীল হয়ে যাবে। সমস্যা হচ্ছে যে সরকার অস্থিতিশীল হলে আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু সরকার অস্থিতিশীল, দেশ অস্থিতিশীল হলে আমরাই কষ্ট করি, আমরাই বিপদে পড়ি। সেটাই হচ্ছে বড় সমস্যা। সেই জন্য এগুলো নিয়ে আমাদের কথা বলতে হয়। এই তেল সংকট বাড়বে এবং এটা আমাদের কত দূর নিয়ে যাবে, কত ভয়ঙ্কর হলে একজন ট্রাক ড্রাইভার একজন মানুষের উপর দিয়ে গাড়ি উঠায় দেয়। আপনি বুঝতে পারতেছেন এইটা কত দূর যাবে। এই তেল নিয়ে এই বাংলাদেশে বহুবিধ সমস্যা হবে। আর তেল জ্বালানির সংকট যখন সৃষ্টি হবে, সেটা কৃত্রিম হোক আর অরিজিনালি হোক, তখন ওই দেশের সবকিছুর দাম বেড়ে যাবে। অলরেডি সারা পৃথিবীতে বেড়ে গেছে, ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন। না গরিব ভাই, সংকটের তো আমাদের তো আপনার অকটেন পেট্রোলের তো সংকট হওয়ার কোনো যুক্তিতেই আসে না। জি জি জি, ভুলে গেছি, আমি দুঃখিত, মনে করে দেওয়ার জন্য আমি দুঃখিত, ভুলে গেছি যে এই দেশে কিন্তু তেল কিন্তু আমদানি করে না, কিন্তু তেলের সংকট, ডিজেলের সাথে তেলের। তার মানে বুঝছেন তো আমরা কত বড় বদ। ওই যে বললেন জামাত নেতার বাড়িতে পাওয়া গেছে বোতল ভরা, পেপসির বোতল ভরা পেট্রোল। এরকম বিভিন্ন জায়গায় আপনি যেই দেশের মানুষ আর সার গোদামজাত করে ফেলে। ভাই, যে সার, অনেকেই বুঝে না যে সার যদি গোদামজাত করে একদিন ক্ষতি তারই হবে, কারণ ভাত খাইতে হবে তো তার। আপনি মোটরসাইকেল ছাড়া চলতে পারবেন, ভাত ছাড়া চলতে পারবেন, সারের জন্য ধানের আবাদ ব্যাঘাত ঘটবে, এই আকলটুকু তাদের নেই। সারের কারণে, তেলের কারণে ব্যাঘাত ঘটবে। তো যাই করে ডিজেল দরকার, পেট্রোল না। কিন্তু পেট্রোল দেখেন, এখানে পেট্রোলের সংকট হওয়ার কথা না। শেখ হাসিনা কি বলেছিলেন যে এখানে নাকি কত কোটি লিটার সবসময় মজুদ থাকে। আমার এক্সাক্ট ফিগার মনে নেই। আমাদের পেট্রোল অকটেন যা আমাদের দেশে উৎপাদন হয়, আমাদের দেশের চাহিদার ওভার হয়। আমাদের 1 লিটার পেট্রোল অকটেন কিনতে হয় না, কিনতে হয় ডিজেল। তাহলে এখন বুঝেন যে যেটা পেট্রোলই পাওয়া যাচ্ছে না। তাহলে এখন বুঝেন আমাদের দেশের জনগণ কত বড় বদ। আপনি শুধু রাজনৈতিক নেতা, আমলা, সেনাবাহিনী এদের দোষ দিলে হবে না। বলেন এরা কথায় কথায় এই সুইস ব্যাংকে আমজনতার এডিটর টাকা রাখছে, শেখ ফরিদ সুইস ব্যাংকে রাখছে। তারপরে পলিটিক্যাল অ্যানালিস্ট ওই যে রফিকুল ভুইয়া দুবাই টাকা রাখছে। এগুলো আমরা বলি, তাই না? কিন্তু এই দেশের জনগণ যে কত বড় পথ, বুঝতে পারছেন তো? একটু সুযোগ পেয়েছে, জ্বালানি সংকট নিজে সৃষ্টি করেছে। এই দেশের মানুষের সবগুলো মানুষ, ডক্টর হুমায়ুন আজাদ স্যারের ব্যাপারে বলে, সুযোগের অভাবে সৎ এরা। এই দেশের মানুষজন সুযোগের অভাবে সৎ, অর্থাৎ যাকে আপনি সুযোগ দেন নাই সে সততার গল্প করে। কিন্তু আমার ভাবির পোলারা যখন ক্ষমতায় গেল, যাওয়ার আগে সারাদিন বলেছে আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগ খারাপ, শেখ হাসিনা ফ্যাসিস্ট। কিন্তু এরা ক্ষমতায় গিয়ে আলট্রা ফ্যাসিস্ট হয়েছে। আর দুর্নীতিতে আওয়ামী লীগের 17 বছরের চ্যাম্পিয়ন, তার চেয়ে বেশি হয়ে গেছে। আওয়ামী লীগ যেটা 17 বছরে করেছে, এরা সেটা 7 মাসে করেছিল। আমার ভাবির পোলাদের পিএসরা 150, 200,
300 আরেক ভাবির পোলা আছে আসমান থেকে নাজিল হয়েছিল, চৌথ আসমান থেকে ঈসা আলাইহিস সালামের কাছ থেকে মনে একটু আগে ঈশা নামাজ পড়ে ফিরে আসলো, এত বড় বড় দাড়ি, এত বড় বড় পাগড়ি, 400 কোটি টাকার বই ছাপা নিয়ে তার নামে কেলেঙ্কারি, তানবীর নাকি ফানবীর নাকি জানবীর ছিল তার নাম। তো এই যে মানে সুযোগের অভাবে সৎ। আমার দেখেন আরেক আছে ভাবি রেজনা আপা, আরেক আছে ফরিদা খরিদা ভাবি, এরা শত শত কোটি টাকা মেরেছে। এই যে আসিফ সারের নামে আসছে তার পিএসএফ 80 কোটি টাকা মেরে দিয়ে, মানে এখন শুধু পাওয়া যাচ্ছে সুযোগের অভাবে এই দেশের মানুষ সৎ, সেটা শাসক হোক আর জনগণ হোক। আর যে দেশের শাসক এবং জনগণ দুই পক্ষই দুর্নীতিবাজ, লোভী, হারামি, মুনাফাখোর, সুদখোর, ঘুষখোর, এই দেশটাকে আপনি কিভাবে টিকিয়ে রাখবেন বলেন? সম্ভব না। এরা যেখানে তেল আমরা, আর তার চেয়ে বড় কথা ডিজেলও আমরা ইরান থেকে আনি না, ইরানের সাথে আমাদের তেলের কোনো সম্পর্ক নেই, জিরো। এই ইরানের জন্য যত লাফালাফি করতেছে, ইরানের সাথে আমাদের কোনো তেলের সম্পর্ক নেই, অন্য দেশ থেকে আসে, কিন্তু তারপরে ওই দিকে আমরা যাচ্ছি। আমাদের সাথে ইরানের সাথে বরং ভারতের সম্পর্ক আছে তেলের। জি ধন্যবাদ। জি ফরিদ ভাই, ওই যে বলছিলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যাচ্ছেন দিল্লিতে, তার সাথে ট্যাগ করা আছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এটা থাকেনি। এর কারণ হচ্ছে কেউ কেউ বলছেন পররাষ্ট্রমন্ত্রীর বিষয় নিয়ে তো অনেক বিতর্ক আছে, তিনি আদৌ বিএনপির লোক কিনা, নানা বিষয় তো বিতর্ক তো এর মধ্যে হয়ে গেল, বিএনপির ভিতরে এ নিয়ে বিতর্ক ক্ষোভ আছে। এদিকে যুক্তরাষ্ট্র সফরে গেছেন আমাদের সেনা প্রধান, কেউ কেউ এটাকে নানাভাবে ইঙ্গিত করছেন যে একজন ভারতে আর একজন যুক্তরাষ্ট্রে ডিপ স্টেটের খেলা এখনো চলছে, এমনও শোনা যাচ্ছে। আমাদের রামু ক্যান্টনমেন্টে যুক্তরাষ্ট্রের চোখ, এমন কথাও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে চারদিকে, জানি না সত্যাসত্য কি। এই দুই সফর, একজন গেলেন যুক্তরাষ্ট্র সেনা প্রধান আর একজন দিল্লিতে, এই দুটোকে কিভাবে মিলাবেন ফরিদ ভাই? প্রধানমন্ত্রীর স্ত্রী এখন কোন দেশে? যুক্তরাজ্যে, তিনি আছেন যুক্তরাজ্যে। কি বুঝলেন? যাই হোক, তার মানে প্রধানমন্ত্রীর স্ত্রী এই মুহূর্তে দেশের বাইরে, পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, সেনাপ্রধান যাচ্ছেন, দালমে কুস্তো কালা হায়। অবশ্যই এটা কূটনৈতিক কোনো কারণে এই মুহূর্তে তোগুলো কেন মিলে যাচ্ছে। আর আপনি যেটা বললেন ডিপ স্টেটের কাজ চলতেছে, এই সরকারই তো ডিপ স্টেটের, তার জন্যই তো রজর রহমান ক্ষমতায়, তার জন্যই তো রোহিঙ্গা মিনিস্টার থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন ডক্টর খলিলুর রহমান ওরফে রজর রহমান। এটা তো তারা তো থাকবেই। এই সরকার মুসলেকা সরকার আমি কেন বলি, আমি তো শুরু থেকে বলে আসছি এই আমার মন্ত্রী পরিষদ সচিব কিন্তু ইউনূসের সময়ের সচিব। আমলাদের নিয়ে আমি অত ভাবি না, কারণ আমলা কয় তুমি কার, কয় যখন যে আমার। আমলাদের উপরে 5 বছর ভরসা করেন না, ওইটা ইউনূসের আমলে থাকলেও সে এখন ইউনূসের চিনবে না। আমলারা হচ্ছে সেই পরাজিত সৈনিকের স্ত্রীদের মতো, অর্থাৎ যে কব আইরে তারই সাথে যাইরে। আজ থেকে 500-1000 বছর আগে যখন যুদ্ধ হইতো, যখন সৈনিকরা মারা যাইতো, তাদের স্ত্রীরা কি করতো, ওই যারা বিজিত, যারা জয়ী, তাদের পিছনে পিছনে রওনা দিত, তারা আর পিছনে ফিরে তাকাইতো না বেশিরভাগ ক্ষেত্রে। সারা পৃথিবীর ইতিহাসটা এরকমই নির্মম। বা কেউ জোর করেই তাকে নিয়ে যাবে, আর না যাইতে চাইলেও মনে করেন যে যুদ্ধের সৈনিকটাকে মেরে ফেলেছে, তার কন্যা, তার স্ত্রীকে সে দরকার পাকড়াও করে নিয়ে যাবে। দুইটার মধ্যে মানে আপনাকে যেতেই হবে, হয় স্বেচ্ছায় যেতে হবে না পাকড়াও হয়ে যাবে। তা আমলারা এখন তখন ছিল তার, এখন তার নয়। কিন্তু রোজার খলিল কিন্তু কারো না। এই রোজার খলিল ওরফে ডক্টর খলিল আপনার ভাষায়, ইনি কিন্তু না তারেক জিয়ার, না বিএনপির, না জামাতের, না তিনি ইউনূসের, তিনি কিন্তু আমেরিকার বা ডিপ স্টেটের, বা আপনারা যারাই বলেন, তিনি কিন্তু আরো 2 কদম আগে নিকল গয়া। সেই জন্যই হয়তো পররাষ্ট্র উপদেষ্টার সাথে যাবেন, যাওয়াটাই স্বাভাবিক।